সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের বিশেষ আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে যাদের একটু বিশেষ সাহায্য প্রয়োজন, অন্যভাবে সক্ষম যে সমস্ত বন্ধুরা আছে তাদের জন্য আমরা আমাদের ক্লাসটি বানিয়েছি। সেই সমস্ত মানুষরা তাদের সারা জীবনে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সেটাও যদি আমরা তাদের জানিয়ে দিতে পারি, তাদের কত কাজে লাগে বলো। তো চলো আজকে আমরা সেই বিষয়টা জানবো এইরকমই একটি শিশুর মায়ের কাছ থেকে। তিনি অনেক পড়াশুনো করে এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে চর্চা করে আমাদের সামনে বলবেন যে এই সমস্ত শিশুরা কি কি সুযোগ সুবিধা পেতে পারে। তো চলো যাই এই বিশেষ ক্লাসে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা বিশেষ একটি দিনে, তোমরা জানো 3রা ডিসেম্বর যে ওয়ার্ল্ড ডিসেবল ডে, এই দিনটা নিয়ে আলোচনা করব, এই দিনটাকে নিয়ে চর্চা করব। তো সেই বিষয়ে আমরা তো তোমাদের যে জগৎবাড়ি বই তোমাদের আছে তোমরা জানো, এই যে দেখো জগৎবাড়িতে তোমাদের তো লেখাই আছে যে হাত বাড়াও, হ্যাঁ এই যে হাত বাড়াও, খেলার সময় ওকে ডাকি ওর মুখ হাসিতে ভরুক উঠে। তাহলে এই যে বন্ধুরা তোমাদের আছে এরা দেখো, এটা তো আর তার নিজের হাতে নেই যে সে তার এই ধরনের সমস্যাটা আছে কি না ইত্যাদি। তো আমরা সেটা নিয়ে তো আলোচনা শুনেছি, আমরা আরও আগামী দিনে জানবো। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন চৈতালি গামী। উনি হচ্ছেন স্পেশাল এডুকেটর, ভাইস প্রেসিডেন্ট ইস্ট জোন পরিবার NCPOর এবং ফাউন্ডার সেক্রেটারি সাউথ কলকাতা পরশমণির। তো ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। প্রথমে আমি সৌম্য সেনগুপ্ত বাবুকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে বলবার সুযোগ করে দেওয়ার জন্য। এই পরিচয়টার সাথে আমার একটি আরো পরিচয় আছে যেটা আমি সবসময় দিয়ে থাকি। এই যে তাদের উদ্দেশ্যে সৌম্যবাবু হাত বাড়াবার কথা বললেন, আমি এইরকমই একটি মেয়ের মা, আমি একটি বিশেষ চরিত্র সম্পন্ন মেয়ের মা, সেটিও আমার একটি বড় পরিচয়। তো সেটা না দিলে বোধহয় আমার পরিচয়টা একটু কম দেওয়া হয়, তো সেটা আমি সবসময় বলে থাকি সব জায়গায়। এবং আজকে আমি যে জিনিসটা নিয়ে বলবো, কালকে আগামী আজকে 3রা ডিসেম্বর ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে, এই দিনটা শুধু নয়, আমার মনে হয় প্রতিদিনই এই অদ্ভুত সুন্দর কথাটা দিয়ে আপনি শুরু করেছেন যে হাত বাড়াও, এটা প্রতিদিনের বিষয়। কোনো একটি বিশেষ দিন আমরা হয়তো উদযাপন করি, কিন্তু এটা প্রত্যেক দিনই বোধহয় উদযাপন করার মতো, একে অপরের হাত ধরলে আগামী দিনে এগিয়ে যেতে পারবো। আজকে আমি যেটা নিয়ে সৌম্যবাবু বলতে বলেছেন যে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে আমাদের দেশে এবং রাজ্যে বিভিন্ন সুযোগ সুবিধে এবং বিভিন্ন স্কিম আছে, সেইটির উপরে উনি আমাকে আজকে আলোচনা করতে বলেছেন। আলোচনা উপরেই করবো এবং তাতে যদি পিতা মাতা এবং এরকম বন্ধুদের কোনো
উপকার হয়, তাহলে আমার আজকের এই উপস্থাপনাটা সার্থক হবে, এটাই আমি মনে করি। না, নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমাদের দিদি এই যে বিষয়গুলো তোমাদের বলবেন, একটু তাহলে আমরা মন দিয়ে শুনবো। এবং এই কথাটা আমরা বারবার বলেছি তোমাদের, যে আমরা যা জানি না সেটা জেনে নেব, আর যা জানি সেটা ছড়িয়ে দেব। আমাদের এই যে কথাগুলো আমরা বারবার তোমাদের বলার চেষ্টা করছি, যে আমি যেটা জানি সেটা সবার মধ্যে ছড়িয়ে দেব। তো ওনার কাছ থেকে আমরা আজকে যে কথাগুলো শুনবো, সেগুলো তুমিও চেষ্টা করবে তোমার সারা জীবন মনে রাখতে, এবং তোমার বন্ধু বান্ধবদের এই কথাগুলো জানিয়ে দিতে। কারণ প্রত্যেকে তো আমরা প্রত্যেকের তরে, তাই না? তো চলো, আজকে দিদি আমাদের কি বলছেন আমরা মন দিয়ে শুনে নিই। আমাদের যে কথাগুলো উনি বলবেন সেগুলো আমাদের শুধু তোমরা ছোটরা নয়, আমরা মাস্টারমশাই দিদিমণিরাও নন, তোমাদের বাবা মাও নন, সকলের জানা দরকার যে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। দেখো, একটা কথা কিন্তু খেয়াল রেখো, এই যে ডিসেবল কথাটা এখন কিন্তু আর ব্যবহার করা হয় না, বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন। অর্থাৎ তাকে যদি আমরা বিশেষ পরিবেশ দিতে পারি, তারাও কিন্তু নানা দিকে দিকপাল হয়ে উঠতে পারেন, আমাদের অবাক করে দিতে পারেন। তো সেই মানুষগুলো চলার পথে কি কি সুযোগ সুবিধা সরকারিভাবে পেতে পারেন, বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওনা আছে, সেই বিষয় নিয়ে আজকে চৈতালি দিদি আমাদের বলতে এসেছেন। চলো আমরা ওনার কাছে শুনে নিই উনি কি বলছেন। দিদি, আমি প্রথমে প্রেজেন্ট করার আগে একটি বিষয় আপনাদের কাছে রাখতে চাই, যে RPWD অ্যাক্ট, রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016 এ পাস হওয়ার পরে, আগে আমরা পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 1995 এ 7 রকম ডিসেবিলিটি ইনক্লুড ছিল। এখন কিন্তু 21 রকম ডিসেবিলিটিসকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। RPWD অ্যাক্ট 2016 যে 21 রকম প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে, তা হলো শারীরিক প্রতিবন্ধকতা, চলৎশক্তিজনিত প্রতিবন্ধকতা, কুষ্ঠ নিরাময় ব্যক্তি, সেরিব্রাল পলসি, বামনত্ব, মাস্কুলার ডিস্ট্রফি, অ্যাসিড আক্রান্ত ব্যক্তি, দৃষ্টিজনিত অক্ষমতা, তার মধ্যে অন্ধত্ব এবং ক্ষীণ দৃষ্টি, শ্রবণজনিত প্রতিবন্ধকতা, তার মধ্যে রয়েছে বধিরতা, শোনার কাঠিন্য, কথা এবং ভাষার অক্ষমতা, বৌদ্ধিক বা মানসিক প্রতিবন্ধকতা, তার মধ্যে রয়েছে নির্দিষ্ট শেখার অক্ষমতা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, মানসিক আচরণগত ব্যাধি, দীর্ঘস্থায়ী স্নায়বিক অবস্থা, তার মধ্যে মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন ডিজিজ, রক্তজনিত অক্ষমতা, তার মধ্যে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকল সেল ডিসঅর্ডার এবং বহুবিধ প্রতিবন্ধকতা এবং অস্থিজনিত প্রতিবন্ধকতা। এই কটা ডিসেবিলিটিস আর কি আমাদের 21 রকম প্রতিবন্ধকতাকে এখন জায়গা দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে অনেকটা ছড়িয়ে গিয়েছে বিষয়টা, এবং অনেকেই হয়তো এই সুযোগ সুবিধাগুলো পরবর্তীকালে পেতে পারবেন। তো আমি সেই কি সুযোগ সুবিধে সেই সম্পর্কে এখন একটু আপনাদের জানাবো। নিশ্চয়ই করুন। হ্যাঁ, তাহলে আমরা এবারে শুনে নেব ওনার কাছে, যে দেখো এগুলো একটু ইংরেজিতে আছে, এগুলো আমরা একটু উনি তোমাদের বুঝিয়ে দেবেন, আমাদের সকলকে বুঝিয়ে দেবেন। তো চলো আমরা শুরু করি, দেখা ওনার কাছে। হ্যাঁ, বলুন। Persons with disability not less than 40% are all eligible for benefits under the Person with Disability Act 1995, National Trust Act 1999 এবং RPWD Act 2016। হ্যাঁ, এটাতে ইকুয়াল অপরচুনিটি, প্রোটেকশন অফ রাইটস এন্ড ফুল পার্টিসিপেশনের কথা বলা হয়েছে। অর্থাৎ যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের 40% প্রতিবন্ধকতা আছে, তাদেররাই এই বেনিফিটটা পাওয়ার জন্য এলিজিবল। আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসে যে আমরা এই সমস্ত স্কিম এবং বেনিফিটস গুলো পাওয়ার জন্য আমাদের সব থেকে আগে কি গুরুত্বপূর্ণ। সব থেকে আগে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে ডিসেবিলিটি সার্টিফিকেটটা আমাদের প্রয়োজন। It is a certificate issued by competent authorities who assess the level of disability. মানে যে কম্পিটেন্ট অথরিটি তারা আমাদেরকে জানাবেন যে হ্যাঁ এর 40% বা তার অধিক প্রতিবন্ধকতা আছে, তারাই এই স্কিমটা পেতে পারবে। এবার হচ্ছে যে ডিসেবিলিটি সার্টিফিকেটটা আমরা
কোথায় পাবো, এবং এই ডিসেবিলিটি সার্টিফিকেট না থাকলে আমরা কোনো রকম কোনো স্কিম বা কোনো বেনিফিট, সেটা সেন্ট্রালেরই হোক বা স্টেটেরই হোক, আমাদের পক্ষে সেটার উপযোগিতা নেওয়াটা সম্ভব হবে না। তো সেই জন্য ডিসেবিলিটি সার্টিফিকেটটা অত্যন্ত একটি জরুরি জিনিস, যেটা আমাদের সবার প্রথমে করতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফিজিক্যাল ডিসেবিলিটি এবং মেন্টাল ডিসেবিলিটি, কলকাতার ক্ষেত্রে মেডিকেল বোর্ড, আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের 1 থেকে 35 এবং সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, তাদেরকে ওইখানে থেকে ডিসেবিলিটি সার্টিফিকেট দেওয়া হয়। মেডিকেল কলেজ এবং হসপিটালে 36 থেকে 71 এই ওয়ার্ড নাম্বারে শুধুমাত্র 55 এবং 59টি বাদ দিয়ে বাকিদের ওয়ার্ডগুলোর ডিসেবিলিটি সার্টিফিকেট এখান থেকে পাওয়া যাবে। ইনারেস মেডিকেল কলেজ হসপিটাল থেকে পাওয়া যাবে 72 থেকে 106 এবং 55 নম্বর ওয়ার্ডে। আর ক্যালকাটা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে পাওয়া যাবে 107 থেকে 141 নম্বর ওয়ার্ডের এবং 59 নম্বর ওয়ার্ডের যারা থাকেন তাদের এখান থেকে ফিজিক্যাল এবং মেন্টাল দুটো রকম ডিসেবিলিটির সার্টিফিকেট ওখান থেকে পাওয়া যাবে। আর জেলার ক্ষেত্রে ফিজিক্যাল ডিসেবিলিটির ক্ষেত্রে অল ডিস্ট্রিক্ট সদর বা সাব ডিভিশনাল হসপিটাল এবং কনসার্ন সাব ডিভিশনাল এরিয়া থেকে আপনারা ডিসেবিলিটি সার্টিফিকেট পাবেন। এবং মেন্টাল ডিসেবিলিটির ক্ষেত্রে শুধুমাত্র মানসিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে অল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা ডিসেবিলিটি সার্টিফিকেট পেতে পারি। আর যেখানে অ্যাম্পুটেশন বা লিম্বস বা ব্লাইন্ডনেস, এদের ক্ষেত্রে আমরা পেতে পারি হচ্ছে অল ব্লক এবং জিপি এবং ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে। আইকিউ মেজারমেন্ট যাদের বা শুধুমাত্র আইকিউ মেজারমেন্ট না, ফিজিক্যাল বা শ্রবণজনিত অক্ষমতা যাদের আছে বা দৈহিক লোকোমোটর ডিসেবিলিটি যাদের আছে, তারা যেখান থেকে টেস্ট করাতে পারবেন সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট গুলো, যেমন NIOH, NIHH, NIVH, NIMH। NIMH না, এখন নিপিট বলে পরিচিত, NIMH নয় আর। এখান থেকে আপনারা হিয়ারিং ইম্পেয়ার্ড, রিফ্র্যাক্টরি, ভিশনারি টেস্ট এবং আইকিউ টেস্টের রিপোর্ট গুলো পেয়ে সেটা মেডিকেল বোর্ডকে দিলে সেটা কিন্তু গ্রাহ্য হবে। তার সাথে আইকিউ টেস্ট আরো কয়েকটি জায়গায় থেকে করানো যায়, বিশেষ করে মানসিক প্রতিবন্ধকতা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের জন্য। সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অফিস অফ দ্য কমিশনার, সেখান থেকে আপনারা পেতে পারেন। ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পেতে পারেন। কলকাতার প্যাভলভ হসপিটাল থেকে পেতে পারেন। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি থেকেও পেতে পারেন। আচ্ছা দিদি, এখানে একটা আমার প্রশ্ন, যে এই যে ন্যাশনাল ইনস্টিটিউটস বলছেন, মনে করুন আমার বাঁকুড়া জেলার বা ধরুন পুরুলিয়া জেলার কোনো একটি শিশু আছে, সে কোন জায়গায় এই তার কাছাকাছি, মানে এই যে আইকিউ মেজারমেন্ট করে তার যে সার্টিফিকেট পাওয়ার ব্যাপারগুলো, সে কোথায় যেয়ে যোগাযোগ করবে একটু যদি বলেন বুঝিয়ে। ন্যাশনাল ইনস্টিটিউটটা সমস্তই হচ্ছে বনহুগলিতে অবস্থিত। হ্যাঁ, NIOH বলুন, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ কথাটা এখন আর বলা হয় না, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ। NIHH হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপ, NIVH হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, NIMH হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টালি হ্যান্ডিক্যাপ। এখন NIMH কে বলা হয়। তো এটির সবকটারই অবস্থিত হচ্ছে বনহুগলিতে, একটাই ক্যাম্পাসের মধ্যে, জেলার বনহুগলিতে, কলকাতার। ও তার মানে যদি বাঁকুড়া হোক বা জলপাইগুড়ি হোক বা দার্জিলিং হোক, যে কোনো জায়গারই শিশুকে যদি এই সবাইকে এখানে আসতে হবে তা কিন্তু নয়। তাদের জেলা হসপিটালে প্রত্যেক জায়গাতেই যদি সাইকোলজিস্ট থাকেন তাহলে সেখানে এই সার্টিফিকেট গুলো হবে, এবং ডক্টরসরা থাকেন তা প্রথমে আপনাকে জেলার মেডিকেল বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা, এমন নয় যে তাদের প্রত্যেককে এখানে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আর এই জেলার মেডিকেল বোর্ড গুলো বসার কি কোনো সুনির্দিষ্ট সময় বা হ্যাঁ,
কলকাতা সব জায়গার ক্ষেত্রে, সেটা কলকাতার ক্ষেত্রেও ওরা মাসে হয়তো একবার করে মেডিকেল বোর্ড গুলো বসে। আপনাদের গিয়ে ওখানে মেডিকেল বোর্ডে আবেদন করতে হবে, এবং যেদিন মেডিকেল বোর্ড বসবে তখন আপনাদের ওনারা ডেকে নেবেন, এবং হসপিটাল গুলোতে ওই 2 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়। কাটার পরে আপনি মনে করেন যে মানসিক প্রতিবন্ধকতার জন্য যাচ্ছেন, তখন আপনাকে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে যেতে হবে। যদি অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য যাচ্ছেন বা অর্থোপেডিক্যালি কারণে যাচ্ছেন, তাহলে অর্থোপেডিক ডিপার্টমেন্টে যেতে হবে। হিয়ারিং শ্রবণজনিত প্রতিবন্ধকতার জন্য যদি যাচ্ছেন, তাহলে এনটি ডিপার্টমেন্টে যেতে হবে। সেখান থেকেই তারা আপনাকে আপনার যা যা টেস্ট আছে সেগুলো করে আপনাকে দিয়ে দেবে। আপনাকে তারপরে আপনি মেডিকেল বোর্ডের কাছে সেগুলো জমা দেবেন, এবং মেডিকেল বোর্ড একটি নির্দিষ্ট দিনে আপনাকে ডাকবে। সেখানে আপনার প্রতিবন্ধী মানুষটি বা পিতামাতার সাথে সেখানে যাবেন, এবং তারপরে সার্টিফিকেটটা ইস্যু করা হবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে আমাকে যিনি জেলায় বা যে কোনো জেলাতেই স্থানীয় সবচেয়ে কাছের সেই মেডিকেল কলেজে যাবেন যেখানে ডিপার্টমেন্ট অফ সাইকোলজি আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল। ডিস্ট্রিক্ট হসপিটাল, আচ্ছা ডিস্ট্রিক্ট হসপিটাল বা আপনার মেডিকেল কলেজ, তাই তো? মেডিকেল কলেজ, আচ্ছা। তাহলে মানে সেই ডিস্ট্রিক্ট হসপিটাল এবং মেডিকেল কলেজ, তাতে যদি এই বোর্ড মানে এই ডিপার্টমেন্টগুলোতে গিয়ে সেখানে 2 টাকার টিকিট কেটে তাকে দেখিয়ে তারপরে তারা গাইড করবেন যে কোন দিন বোর্ডে যাবে, তাই তো? হ্যাঁ, বা আপনি অন্যরকমও হতে পারে। আগে মেডিকেল প্রত্যেকটি হসপিটালে মেডিকেল বোর্ডের অফিস আছে, আপনি সেখানে গিয়ে যোগাযোগ করলেও তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তারপর বলুন। আর যে যে ডকুমেন্টস গুলো লাগবে আপনার দেখাতে, সেগুলো হচ্ছে প্রুফস অফ রেসিডেন্ট, আপনার বাড়ি বা আপনি কোথায় থাকেন তার একটা প্রুফ লাগবে। রেশন কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অফিস আইডেন্টিটি কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, আধার কার্ড কিন্তু আমাদের অবশ্যই লাগবে। অ্যাডমিট কার্ড ইস্যুড বাই কাউন্সিল বা বোর্ড হতে পারে। আপনার কোনো যদি পাট্টা আপনার নামে থাকে বা রেজিস্টার্ড ডিড থাকে, স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড হতে পারে, ব্যাংক পাসবুক হতে পারে, আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই লেবার ডিপার্টমেন্ট, বিডি শ্রমিক আর কি, বিড়ি শ্রমিক হিসেবে যে আমরা পাই না লেবার ডিপার্টমেন্টে, তাও হতে পারে। আর যারা মাইনর, তাদের যদি রেশন কার্ড না থাকে, সেই ক্ষেত্রে যে কোনো একজন অভিভাবকের পিতামাতা যে কোনো একজনের ডকুমেন্টস দিলেও হয়ে যাবে। এবং অবশ্যই 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস লাগবে। এবং আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যে স্কুলের ক্ষেত্রে যেটা মানে যে স্কুলের যে আইডেন্টিটি কার্ড, সেটাও কিন্তু চলতে পারে। আর 2টো পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এবং যেটা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্সির ক্ষেত্রে অনেক সময় কলকাতার ক্ষেত্রে দেখা যায়, এবং জেলার ক্ষেত্রেও হয়তো তাই, যেটা হচ্ছে যে আপনার যে এলাকার কাউন্সিলর আছে তাদের কাছ থেকে একটা আপনার রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট নিতে হবে। হ্যাঁ, ওটা কাউন্সিলরদের কাছে গেলেই ওনাদের কাছে একটা ফর্ম থাকে, ওনারা মানে আপনি ওই এলাকার বাসিন্দা, আপনাকে উনি চেনেন বা এরকম একটা ওনাদের থাকে ফর্ম, সেই ফর্মে আপনাকে একটা রেসিডেন্স প্রুফ করে দেবে, আপনি সেটা জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, আধার কার্ড নিয়ে কিছু সমস্যা আমরা দেখেছি যে কোনো বাচ্চার আধার কার্ড হয়নি, বা ধরুন আধার কার্ড ম্যাচ করছে না, হয়তো অনেক ছোটবেলায় আধার কার্ড করেছে কিন্তু তারপরে তার আঙুলে ফিঙ্গারপ্রিন্ট যেহেতু পাল্টে গেছে বা ইত্যাদি, এই ধরনের ক্ষেত্রে কি কোনো বিকল্প পথ আছে? আপনি বাকি যে কোনো একটা মানে কি বলবো, এই যে এতগুলো রেশন কার্ড থেকে, পাসপোর্ট থেকে, ড্রাইভিং লাইসেন্স, আপনি যে কোনো একটা দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা হবে না। আর প্রুফ অফ রেসিডেন্সের জন্য আপনি দরকার মতো আপনি কাউন্সিলরের কাছ থেকে ওটা তো পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে এই যে আপনি বলছেন এই যে অ্যাপ্লিকেশন করতে হবে, এই অ্যাপ্লিকেশন কি অনলাইনে করা যায়? অ্যাপ্লিকেশন অনলাইনে এতদিন করা যাচ্ছিল না, আপনাকে ওখানে গিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু এখন ইউডিআইডি কার্ড, আমি যখন বলবো পরে আপনাদের বলছি ওই বিষয়টাতে, এখন আমি এটা সবটাই অফলাইনের জন্যই বলছি। ইউডিআইডি কার্ডের জন্য আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন, সেটা ভারত সরকার ইউডিআইডি কার্ডের ব্যবস্থা করেছেন। সেটা আমাদের স্টেটে এখনো সেভাবে কাজটা এগোয়নি, কিন্তু আপনি এনরোলমেন্ট করে রাখতেই পারেন। কিন্তু তার আগে যেটা দরকার হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেটটা। আচ্ছা আচ্ছা, সেটা আপনাকে নিয়েই এখন অব্দি
সত্যি যেটা অবস্থা, তার মানে আপনাকে আপনি এই যে ডকুমেন্টগুলো বলছেন এগুলো হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট পাওয়ার জন্য আমি যখন মেডিকেল বোর্ডের কাছে যাচ্ছি তখন আমাকে এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, তাই তো? একদম আচ্ছা, একদম ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এরপর আর হ্যাঁ, এটাও গেল হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেটের বিষয়টা। হুম, এবারে হচ্ছে যে আহ, কি কি সুযোগ সুবিধা আমাদের এডুকেশনের ক্ষেত্রে আছে, লেখাপড়ার ক্ষেত্রে পড়াশোনার জন্য আমরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছি, হুম, সেটা হচ্ছে 3% সিটস এই সমস্ত ছেলে মেয়েদের জন্য হুম, প্রতিটা এডুকেশন ইনস্টিটিউটে রিজার্ভ আছে। আচ্ছা, একটা কোটা আছে 3%, হুম, তাতে তারা কোনো স্কুলে ভর্তি হতে পারবে। হুম, এবং কেউই এখানে আপনারা জানেন যে জিরো রিজেকশন, এখন হুম, কেউই কিন্তু আপনার আহ, বিশেষ চাহিদা সম্পন্ন বা আপনার কোনো অক্ষমতা আছে বলে আপনাকে এডুকেশন থেকে বঞ্চিত করতে পারবে পারবেন না, মানে যে কোনো মেন স্ট্রিম স্কুল, হ্যাঁ, সেখানে কেউ এটাকে ফিরিয়ে দিতে পারবেন না। না না না। আচ্ছা, হ্যাঁ, তার মানে টোটাল যে সিট, সেটা যদি ধরুন আমি ধরে নিচ্ছি যে 100টা সিট, তাহলে 100টা সিটের মধ্যে 3টে সিট অবশ্যই ধরুন এই বাচ্চাদের জন্য রাখতে হবে। কিন্তু যদি এমন হয় সেই ডিজায়ার আমি ধরুন একটি পার্টিকুলার একটি কোনো স্কুলে গেলাম, সেখানে গিয়ে 3জন ভর্তি হয়ে গেছে, আমি 4 নম্বর জন, সেক্ষেত্রে কি তারা ফিরিয়ে দিতে পারেন? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এডুকেশন অ্যাক্ট কিন্তু বলছে জিরো রিজেকশন, আপনি হুম, কাউকেই ফেরাতে পারেন না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ফেরাতে পারেন। হুম, কিন্তু হ্যাঁ, যদি কারোর সত্যি সেখানে নেওয়ার আর সামর্থ্য না থাকে, হুম, তাহলে কাছাকাছি কোনো স্কুলে নিশ্চয়ই তারা তাকে রেফার করতে পারেন, কিন্তু সেটা কিন্তু খুব একটা ডিজায়ারেবল নয় কিছু আচ্ছা, করতে পারে। আচ্ছা, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে স্টুডেন্ট উইথ ডিসেবিলিটি, তারা ক্লাস 8 অব্দি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা এবং একটি ভাতা পেয়ে থাকে তারা। হ্যাঁ, একটা স্কলারশিপ পায় তারা। হুম, আর এটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের থেকে আবেদন করতে হয়। কলকাতার ক্ষেত্রে সোশ্যাল ওয়েলফেয়ার ডাইরেক্টরেট অফ কলকাতাতে আবেদন করতে হয়। আচ্ছা, কেমন? আর এটার ভাতাটা যেটা পাওয়া যায় আর কি, হুম, সেটা হচ্ছে যে প্রতি মানে যেটা মানে প্রতি মাসে যেটা পাওয়া যায়, এবং এটার জন্য একটা বিষয় আছে, হুম, সেটা হচ্ছে যে টোটাল ইনকাম অফ বোথ পেরেন্ট হুম, 36,000 টাকার বেশি কিন্তু হলে চলবে না আচ্ছা, পার অ্যানাম। আচ্ছা, আচ্ছা, আর যেটা হচ্ছে যে এটাতে যেটা পাওয়া যায় হচ্ছে টাকা, সেটা হচ্ছে 300 টাকা প্রত্যেক ডিসেবিলিটির জন্য পার মান্থ পাওয়া যায়। হুম, এবং যাদের সিভিয়ার ডিসেবিলিটিস আছে, যেমন লোকোমোটর ডিসেবিলিটিস এবং মেন্টাল রিটার্ডেশন বা মেন্টাল ইলনেস আছে হুম, বা অটিজম আছে, হুম, তাদের ক্ষেত্রে তাদের যারা এসকর্ট ছাড়া চলাফেরা করতে পারেন না, কারোকে সাথে যেতে হয়, হুম, সহায়কারী যাদের লাগে, হুম, তাদের জন্য 150 রুপিস পার মান্থ হুম, আরেকটা এক্সট্রা টাকা দেওয়া হয়। আচ্ছা, এবং যাদের লো ভিশন, তাদেরও একটা অ্যাডিশনাল অ্যামাউন্ট দেওয়া হয় পার মান্থ। হুম, সেটা হচ্ছে তাদের রিডার অ্যালাউন্স দেওয়া হয় 100 টাকা করে প্রতি মাসে? এবং হ্যাঁ হ্যাঁ, আর একটা 500 টাকা, সবকিছু ছাড়াও একটা 500 টাকা বছরে দেওয়া হয়। হুম, সেটা দেওয়া হয় যে টিচিং লার্নিং মেটেরিয়ালের জন্য। হয়তো আচ্ছা, ওদের অনেক সময় টিচিং লার্নিং মেটেরিয়ালটা একটু মডিফাই করে দিতে হয় বা অন্যরকম একটু থাকে, হুম, তো তার জন্য 500 টাকা করে একটি অ্যালাউন্স দেওয়া হয়। তার মানে টোটাল কত টাকা হলো মোটামুটি? এমনিতে সব মানে সমস্ত রকম ডিসেবিলিটির জন্য 300 টাকা পার হুম, মান্থ। হুম, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ 300 টাকা প্রতি মাসে হুম, দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এইটা মানে প্রতিটা সময় প্রত্যেকের জন্যই মানে অ্যাপ্লিকেবল। হুম, শুধুমাত্র ওই লোকোমোটর ডিসেবিলিটি, হুম, মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল ইলনেস হুম, এবং অটিজমের ক্ষেত্রে যারা একা চলাফেরা করতে যাদের অসুবিধা আছে, যাদের এসকর্ট লাগে বা সহায়কারী লাগে, হুম, তাদের জন্য 150 টাকা করে একটা আলাদা অ্যালাউন্স দেওয়া হয়ে আচ্ছা, থাকে। এটার জন্য কোথা থেকে আবেদন করতে হবে? এটার জন্য আবেদন ওই যে বললাম, সোশ্যাল ওয়েলফেয়ার ডাইরেক্টরেট অ্যাট কলকাতার ক্ষেত্রে, আর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ারের অফিসে। সেটা কোথায়, মানে অফিসটা কোন জায়গায় থাকে, বিডিও অফিসে নাকি এসডি অফিসে? আপনারা ডিস্ট্রিক্ট বা সোশ্যাল ওয়েলফেয়ার অফিস হুম, নর্মালি সব বিডিও অফিস বা ডিস্ট্রিক্ট অফিসে, মানে আচ্ছা, কি বলবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের ওখানেই থাকে। আচ্ছা, আচ্ছা, ঠিক সেখানে আছে, আপনারা
যোগাযোগ করে নিতে আচ্ছা পারে। আচ্ছা, ধন্যবাদ দিদি। হ্যাঁ বলুন। এবার হচ্ছে যে স্টুডেন্ট ফর ক্লাস 11 অ্যান্ড অ্যাবাভ, হুম ক্লাস 10 অ্যান্ড অ্যাবাভ, তারা 9 থেকে অ্যাবাভ যারা, হুম তারা মাস এডুকেশন এক্সটেনশন ডিপার্টমেন্টের আন্ডার থেকে হুম তারাও কিন্তু একটা স্কলারশিপ পায়। হুম ঠিক আছে, হুম এটা হচ্ছে সেই ক্ষেত্রে ভোকেশনাল ট্রেনিং এর জন্য এবং পড়াশোনার জন্য, ভোকেশনাল ট্রেনিং এর জন্য, স্পোর্টস এর জন্য হুম একটা টাকা সেখানে কিন্তু মাস এডুকেশন ডিপার্টমেন্টের থেকে হুম। মানে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আর যারা পার্সনস উইথ লোকোমোটর ডিসেবিলিটি হুম ইন লোয়ার লিম্ব হ্যাভিং মিনিমাম 40%, মানে যাদের 40% প্রতিবন্ধকতা আছে হুম এবং নট এক্সিডিং 60%, মানে 40 থেকে 60% ডিসেবিলিটি আছে এরকম হুম যারা লোকোমোটর ডিসেবল, হুম। তাদের কিন্তু পারমিশন আছে এমবিবিএস কোর্স করবার জন্য। আচ্ছা আচ্ছা, বাহ, এটা জানা ছিল না, বাহ। হ্যাঁ, হুম আর ভিজুয়াল ইম্পেয়ার্ড যারা, ফিজিক্যালি ইম্পেয়ার্ড এন্ড ডিসলেক্সিক স্টুডেন্টস আর অ্যালাউড হুম অ্যাসিস্ট্যান্ট ফর স্ক্রাইবস ডিউরিং দ্য এক্সামিনেশন। আপনি অ্যাসিস্ট্যান্ট পেতে পারেন, স্ক্রাইবস পেতে পারেন হুম। এক্সামিনেশন। আচ্ছা এটি কিন্তু বাকি মানে মেন্টালি রিটার্ডেড এবং যারা এডুকেবল আর কি, অটিজম, তাদের জন্য কিন্তু এটি প্রযোজ্য, আচ্ছা তারাও কিন্তু পাবে। আচ্ছা এবং স্টুডেন্ট উইথ ডিসেবিলিটি ইন আপার লিম্ব এন্ড স্টুডেন্ট উইথ ভিজুয়ালি ইম্পেয়ার্ড হুম আর অ্যালাউড 20 মিনিটস থেকে 30 মিনিটস এক্সট্রা টাইম। হুম যে 20 মিনিটস হচ্ছে যখন 2 ঘন্টার পরীক্ষা, হুম। আর 3 ঘন্টার পরীক্ষার ক্ষেত্রে 30 মিনিটস এক্সট্রা পাবে ইউপিএসসি এক্সামিনেশনের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম হুম হ্যাঁ, হুম এই 30 মিনিটস এক্সট্রা হুম। এমনি পরীক্ষাগুলোতেও তারা পেতে পারবেন। আচ্ছা হ্যাঁ, এবং এখানে অটিজম এবং মেন্টাল রিটার্ডেশন যে ছেলেমেয়েরা, তারাও কিন্তু অতিরিক্ত হাফ এন আওয়ার তারা পান, সেটাকে তাদেরকে স্কুলের থ্রু অ্যাপ্লাই করতে হয় এবং তারা কিন্তু পাবেন সেই সুবিধা। আচ্ছা আর যেটা হচ্ছে যে আর এছাড়া ধরুন সর্বশিক্ষা অভিযান, আইডিএস স্কিম, এগুলোর সুযোগ সুবিধা এই ছেলেমেয়েরা স্পেশাল স্কুল, ইন্টিগ্রেটেড স্কুল ফেসিলিটিস দুটোতেই কিন্তু তারা বই, ইউনিফর্ম, আদার অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তারা সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ব্যাপারে আর কি কিছু আপনার জানার আছে? হ্যাঁ, এবারে এই যে আপনি প্রথম দিকে যে সুবিধাগুলো বললেন, এগুলো হচ্ছে সমস্ত ক্ষেত্রে, তাই তো? মানে এখানে কি পার্সেন্টেজ কিছু আছে যে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্টের মধ্যে এরা পাবে বা এরা পাবে না, এরকম কিছু আছে? আমি ওই যে বললাম সমস্তটাই কিন্তু ডিসেবিলিটি 40% এন্ড অ্যাবভ। আচ্ছা আচ্ছা, 40% এন্ড অ্যাবভই হচ্ছে মানে সব ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া পাওয়ার ক্ষেত্রে যোগ্য। আচ্ছা, ধরুন কারো 30% আছে, সে কি কোনো ধরনের এইরকম সার্টিফিকেট পায়? না পায় না না। না, আচ্ছা, ঠিক আছে। 40% আপনাকে ডিসেবিলিটি সার্টিফিকেট পেতে গেলে 40% আপনাকে থাকতে হবে। 40% থাকতে তার মানে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট আছে মানে তিনি এগুলোতে পেতে পারেন, এই তো মানে সহজ। পেতে পারেন এগুলোকে, হ্যাঁ অবশ্যই পেতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তারপরে আর কি? এবার হচ্ছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরির ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে আরেকটা আমি একটু বলে নিই যে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও 3 to 5% রিজার্ভেশন কিন্তু রয়েছে সমস্ত প্রতিবন্ধকতাযুক্ত মানুষের জন্য। আচ্ছা যারা উচ্চ শিক্ষা নিতে সক্ষম হবেন তাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে যে তারা যাতে পেতে পারেন আর কি, আচ্ছা পড়াশোনা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। এমপ্লয়মেন্ট ক্ষেত্রে পারসন উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি আউটসাইড কলকাতা, তারা যেটা হচ্ছে যে তাদের রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, আর কলকাতার ক্ষেত্রে কলকাতায় রেজিস্ট্রেশন করতেই পারেন এবং তাতে তারা সেখান থেকে চাকরির সুযোগ পেতে পারেন। এবং এমপ্লয়মেন্ট অ্যাকোমোডেট অ্যাডাল্ট ডিসেবল পারসন রিসিভিং ভোকেশনাল ট্রেনিং ইন ভেরিয়াস এনজিওস, মানে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং যারা বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে নিচ্ছেন, তারাও কিন্তু এর জন্য রাজ্য হবে। আর প্রতিটা জায়গা মানে সরকারি চাকরিতে 4% করে, আগে এটা 10% ছিল, 2016 এটা 4% করা হয়েছে, তাদের
কিন্তু একটা 4% রিজার্ভ রাখতে হবে তাদের জন্য। আচ্ছা আচ্ছা কেমন? আচ্ছা আগে এখানে শুধুমাত্রই লোকোমোটর ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিসেবিলিটি ছিল। হুম এখন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিও মানে মানসিক প্রতিবন্ধকতাকেও কিন্তু এইটার মধ্যে আনা হয়েছে। আচ্ছা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ছেলেমেয়েরাও এটার মধ্যে মানে পারবে করতে। আচ্ছা এবং যে এফিশিয়েন্ট ডিসেবল এমপ্লয়ি, হুম সেলফ এমপ্লয়ি, এমপ্লয়ার, প্লেসমেন্ট অফিসার, এদের জন্য এদেরকে এমপ্লয়ি এবং এমপ্লয়েড যে এবং এমপ্লয়ার যে এবং যারা প্লেসমেন্ট অফিসার তাদেরকে এনকারেজ করার জন্য স্টেট এবং গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে কিন্তু অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হ্যাঁ, আচ্ছা এবং তাদেরকে এরকম এমপ্লয়ি রাখলে কিছু সুযোগ সুবিধা পরের ক্ষেত্রেও কিন্তু সেই সংস্থাগুলো পেয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চাকরির ক্ষেত্রে এই বিষয়গুলো জেনে নিলাম যে কি কি সুযোগ সুবিধা তার পাওনা আছে। আরো কিছু আছে, যেমন হচ্ছে যে পারসনস উইথ ফিজিক্যাল ডিসেবিলিটিস বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস তাদের এজ কনসেশন আপ টু 45 ইয়ার্স আছে। হ্যাঁ, আচ্ছা অর্থাৎ 45 বছর গভর্নমেন্ট পর্যন্ত তাদের, সার্ভিসে হ্যাঁ 45 বছর পর্যন্ত তাদের তারা ছাড় আছে। ইন্টাইটেল। হুম আচ্ছা একদম একদম। আরেকটা যেটা হচ্ছে ফিজিক্যাল ডিসেবল পারসন যারা গ্রুপ সি বা বি নন গেজেটেড পোস্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজড এসএসসি আর ইউপিএসসি আর এন্টাইটেল ফর এক্সামশন ফ্রম দ্য পেমেন্ট অফ এক্সামিনেশন ফি, মানে ইউপিএসসি এবং এসএসসির জন্য তাদের কোনো এক্সামিনেশন ফিস কিন্তু দিতে হবে না। ঠিক আছে না না না, ঠিক আছে আমাদের তারা মানে তাদের এক্সামিনেশন ফিস লাগবে না। আচ্ছা আচ্ছা, আর কোনো এস্টাবলিশমেন্ট কোনো কেউ আপনাকে আপনার ডিসেবিলিটির কারণে আপনাকে কিন্তু এমপ্লয়মেন্ট দেওয়া থেকে বঞ্চিত করতে পারবে। আচ্ছা হ্যাঁ, আবার কোনো পোস্ট যদি মনে করেন যে এই পোস্টটা আপনার জন্য সুটেবল হচ্ছে না, তাকে সেম স্কেল সেম সার্ভিস বেনিফিট দিয়ে কিন্তু অন্য কোনো পোস্টে ট্রান্সফার করতে হবে। ইন কেস অফ নো সাচ পোস্ট ইজ অ্যাভেলেবল, হি মে বি কেপ্ট ফর, হ্যাঁ, যে আপনার সুপ্রিমেন্টারি পোস্টের জন্য আনটিল এ সুইটেবল পোস্ট যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ তাকে কিন্তু আপনি চাকরি থেকে কিন্তু তাকে বরখাস্ত করতে পারি না। অর্থাৎ ধরা যাক একটা মানুষ চাকরি করছেন, তারপর তার কোনো কারণে কোনো একটা দুর্ঘটনায় তিনি ডিসেবল হয়ে গেলেন, তো তখন সেক্ষেত্রে তাকে কোনোভাবেই চাকরি থেকে ছাঁটাই করা যাবে না। একদমই যাবে। আচ্ছা, no permission shall be denied on the ground of his disability, কোনো no promotion shall be denied on the ground of disability, মানে কোনো প্রমোশনকে আপনি ডিসেবিলিটি আছে বলে তার কোনো প্রমোশন কিন্তু আপনি আটকাতে পারবেন না। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্টেট পার্লামেন্ট ক্ষেত্রে লোকোমোটর বা ভিজুয়াল ডিসেবল যারা, তারা প্রত্যেক মাসে 400 টাকা করে অ্যালাউন্স পাওয়ার জন্য একটা কিন্তু ম্যাক্সিমাম 400 টাকা পার মান্থ 5% বেসিক পে এর উপরে একটা অ্যালাউন্স কিন্তু তারা পাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনেরও তাদের এক্সামটেড ফিস তাদের দিতে হবে না। হ্যাঁ, আর সেখানেও কিন্তু অ্যালাউড স্ক্রাইবস অ্যালাউড ফর ভিজুয়ালি ডিসেবল ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু স্ক্রাইবস কে অ্যালাউড করা হয়েছে, তাদের হয়ে কেউ পরীক্ষা সময় স্ক্রাইবার থাকতে পারে। আচ্ছা, পোস্টিং আর ট্রান্সফারের ক্ষেত্রে যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ ডিসেবিলিটি আর এন্টাইটেলড টু গেট প্রেফারেন্স ইন দ্য ম্যাটার অফ দেয়ার of posting near their native place subject to administrative constraint, মানে যদি সুযোগ সুবিধা থাকে তারা কিন্তু তাদের বাড়ির কাছাকাছি পোস্টিং পেতে অধিকার। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল চাকরি বাকরির ক্ষেত্রে। হ্যাঁ, না আরেকটি ব্যাপার, যে সমস্ত পিতামাতার মানসিক প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে তাহলে সিম্প্যাথেটিক্যালি কনসিডারেশনে তাদের পোস্টিংটাও তারা বাড়ির কাছে পেতে পারে, এবং এই সবটাই কিন্তু স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের জন্য প্রযোজ্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর কিছু ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার ব্যবস্থা আছে ডিসেবল পারসন এন্টাইটেড টু সাপোর্ট ফর সেলফ এমপ্লয়মেন্টের জন্য, যেটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা SGSY 2। সেলফ হেল্প গ্রুপ তৈরি করলে সেখানে কিন্তু তারা সুযোগ সুবিধা পান, এবং সেখানে 3% কোটা রয়েছে ফর পারসন উইথ
ডিসেবিলিটি। আর ডিসেবল পার্সনসরা ন্যাশনাল হ্যান্ডিক্যাপ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনে কনসেশন অ্যান্ড রেট ইন্টারেস্টে কিন্তু লোন নিতে পারেন। যেমন ধরুন যাদের লেস দেন 50,000-এর লোন নেবেন, 100% নেবেন, তারা 5% পার অ্যানাম তাদের ইন্টারেস্ট। যারা 50,000 এবং 1 লাখের মধ্যে নেবেন তাদের 6%, আর অ্যাবাভ 1 লাখ হলে 6% পার অ্যানাম হবে। কিন্তু একটা হচ্ছে যদি মহিলা অক্ষম ডিসেবল উমেন যদি হন, সেই ক্ষেত্রে আরো একটা 1% এক্সট্রা রিবেটের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তার মানে এই যে সেলফ হেল্প গ্রুপটা হবে, এটা কি পুরোটাই মানে সমস্ত যারা সদস্য আছেন সবাইকেই হতে হবে? না না, ওরকম কিছু না। পার্সেন্টেজ কিছু আছে? না না, একজন থাকলেই হবে? হ্যাঁ, একজন না থাকলে না, মানে হ্যাঁ হবে, সেটা হবে। হ্যাঁ, আর যেটা হচ্ছে 3% of funds for construction upgradation of dwelling house free of cost for the disabled rural poor living below poverty like to kept reserve under Indira Awas Yojana. Indira Awas Yojanate 3% রাখা আছে, যে যারা মানে বিলো প্রপার্টি লেভেলে যে রুরাল এরিয়ার মানুষ রয়েছেন তাদের মানে বাড়িকে আপগ্রেডেশনের জন্য তারা কিন্তু একটা ফান্ড পাবেন। আর children with state or central government employee who are not capable for earning their livelihood independently are entitled to benefit of family pension for life. মানে যাদের পিতামাতা সরকারি চাকরি করেন সেন্ট্রাল অথবা স্টেটে, তাদের যদি এরকম ছেলে মেয়ে থাকে যারা সারা জীবন ধরেই হয়তো তাদের লাইভলিহুডটা ইন্ডিপেন্ডেন্টলি মানে অর্জন করতে পারবেন না, তারা কিন্তু সারা জীবন ফ্যামিলি পেনশন পাবে। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ফ্যামিলি পেনশনটা কি মানে পূর্ণ মাত্রার পেনশনটা পাবেন, তাই তো? হ্যাঁ, ফ্যামিলি পেনশন পাবেন, যেভাবে পুরোটা ফ্যামিলি পেনশন পাওয়া যায় আর কি। এটা কি ছেলে মেয়ের কোনো বার আছে? ছেলে মেয়ের কোনো বার নেই, কোনো বার নেই। আচ্ছা আচ্ছা, যদি এমন হয় যে তাদের কেউ বিবাহিত হলেন, সেক্ষেত্রে কোনো কি বার আছে? না, তিনি যে ডিপেন্ডেন্ট আর কি পিতামাতার প্রতি, সেইটা থাকতে হবে। ও আচ্ছা, বিবাহ এর সাথে কোন রকম সম্পর্ক যুক্ত নয়। যেমন ধরুন মানসিক প্রতিবন্ধী অনেক ছেলে মেয়ে যাদের হয়তো তাদের লাইভলিহুড ইন্ডিপেন্ডেন্টলি লাইভলিহুডটা আর্নিং করা একটু হয়তো সমস্যার জায়গায় থাকে, তাদের ক্ষেত্রে তাদের বাবা মায়ের পিতামাতারা যারা সেই স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন, তাদের ছেলেমেয়েরা সারা জীবন তাদের পেনশনটা পাবে। যেমন ধরুন আমার যদি 21 বছর হয়ে যায় মেয়ের বা ছেলের, আমার তো আর তারা তো আমার পেনশনের দাবিদার থাকে না নরমালি, এদের ক্ষেত্রে এরা সারা জীবনই পেনশনটা পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে পারসনস উইথ ডিসেবিলিটি বিলো পভার্টি লাইন, তারা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে পেনশন পান। 2010 এটা ছিল 1000 টাকা করে পার মান্থ। এখন সেটা মানবিক পেনশন হয়েছে, সেটা আমি পরে একটু আপনাদেরকে কি বলবো বিস্তারিত ভাবে জানাচ্ছি। আর ডিসেবল পেনশন সিভিয়ার ডিসেবিলিটি, মাল্টিপল ডিসেবিলিটি 80% যাদের, হ্যাঁ, আর যাদের বয়স 18 থেকে 64 এর মধ্যে এবং যারা বিলো পভার্টি লাইনের মধ্যে রয়েছে, তারা 400 টাকা করে পার মান্থ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু পায়, এবং এই ইমপ্লিমেন্টেশনটা হয় হচ্ছে থ্রু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, the coverage is universal, there shall be not be any quota at any level. এটা কোনো কোটা নেই, এটা এনি লেভেলে হতে পারে। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেন 10,000 টাকা অবধি যাদের ফ্যামিলি লো ইনকাম গ্রুপে যারা রয়েছেন তাদের রিহ্যাবিলিটেশনের জন্য কিন্তু এটা ওনারা দিয়ে থাকেন। তাতে যে কাজগুলো তারা করতে পারেন সেটা হচ্ছে যে এটাতে যেটা ওনারা করতে পারেন সেটা হচ্ছে ধরুন সেটিং আপ কটেজ
স্মল স্কেল ইন্ডাস্ট্রি হতে পারে, পারচেসিং এগ্রিকালচার বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ইনপুট ইমপ্লিমেন্টেশন হতে পারে, সেটিং আপ পোল্ট্রি বা ডেয়ারি, হ্যাঁ এগুলোর জন্য পেতে পারেন। এই মানে এই সব কারণের জন্য 10,000 টাকা করে একটা গ্রান্ট কিন্তু দেওয়া হয়, যাতে তারা নিজেরাই নিজেদের একটা কর্মসংস্থান তৈরি করতে পারে। আচ্ছা, এক্ষেত্রে ওই আবার বলছি, এক্ষেত্রে ওই যে ডিসেবিলিটি সার্টিফিকেট সেইটা গুরুত্বপূর্ণ একদম। এবং এই ক্ষেত্রে যেটা ক্রাইটেরিয়া যে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে, হ্যাঁ এবং যেটা হচ্ছে যদি এরকম হয় যে তারা একটা এসএইচজি গ্রুপ করলো 5 থেকে 10 জন মেম্বারের, সেই ক্ষেত্রে তাদের সম্মিলিত অ্যামাউন্টটা নিয়েও তারা কাজটা করতে পারে। এবং এটা হচ্ছে যে যাদের অবশ্যই বয়স কি বলবো 18 বছরের উপরে হবে এবং যাদের ফ্যামিলি ইনকাম 3,000 টাকা পার মান্থের বেশি হবে না। আচ্ছা আচ্ছা, আর তার আগের যে বিষয়টা আপনি বললেন যে সেক্ষেত্রে 80% অ্যাবাভ ডিসেবিলিটির ক্ষেত্রে, তাই তো? যে পেনশনের ব্যাপারটা বললেন, কোনটা বলুন? তার আগেই যে আপনি ডিসেবল পার্সনদের যে পেনশনের কথাটা বললেন, হ্যাঁ সিভিয়ার ডিসেবিলিটি, অর্থাৎ সেক্ষেত্রে 80% বেশি ডিসেবিলিটি থাকতে হবে। ওই যে মাসে 400 টাকা করে যে আচ্ছা 80%, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এগুলো ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ সরকারিভাবে বিভিন্ন ধরনের যে সরকারিভাবে যে বিভিন্ন স্কিম আছে সেখানে আমরা কি কি আর্থিক সহায়তা পেতে পারি সেই সম্বন্ধে আমরা জানলাম। হ্যাঁ, এবং এর জন্য আপনারা কমিশনার অফ ডিসেবিলিটি অফিসে যোগাযোগ করতে পারেন এই আর্থিক এই 10,000 টাকার জন্য, অথবা এখানে ডিক্লারেশনের জন্য একটা প্রেসক্রাইব ফর্ম আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। এবং তার জন্য যা যা লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি। ব্লক ডেভেলপমেন্টের অফিসের কাছে একটা প্রেসক্রাইব ফর্মে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, বা কমিশনার অফ পারসনস উইথ ডিসেবিলিটি কে করতে পারেন। হ্যাঁ, ইচ অ্যাপ্লিকেশন শুড বি accompanied by following documents, যেটা হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, আমি বললাম ওই যে 3,000 টাকার বেশি হবে না মান্থলি ফ্যামিলি ইনকাম, ফটোগ্রাফস লাগবে একটা রিসেন্ট, এজ প্রুফ লাগবে, একটা ডিক্লারেশন লাগবে, ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে, হ্যাঁ এ সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার এক্সটেনশন অফিসার লোকালিটি অ্যাবাউট দ্য ফিজিবিলিটি এন্ড ভায়াবিলিটি অফ দ্য প্রপোজড ট্রেড, সেটা একটা কিন্তু সার্টিফিকেট আপনাদের লাগবে 10,000 রুপিস পাওয়ার জন্য। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে স্থানীয়ভাবে পঞ্চায়েত এই সার্টিফিকেট প্রদান করবেন, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, আপনাকে আগে থেকে এটার জন্য আবেদন করতে হবে এবং আবেদন করার জায়গাগুলোতে আমি বলেই দিলাম কোথায় কোথায়। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছি, এই যে ফর্মগুলো, এই সব ফর্মগুলো কোথায় পাওয়া যায়? এই সমস্ত ফর্মগুলোই আপনারা ডিস্ট্রিক্টে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের কাছে পাবেন, অথবা কমিশনার অফ ডিসেবিলিটির যে ওয়েবসাইট আছে বা আমাদের যে আপনারা কি সেই লিংক আমাদের দিতে পারেন যে কোনো এমন একটা জায়গা যেখান থেকে যে কোনো মানুষ সেটা ডাউনলোড করে নিতে পারেন? তাহলে আমরা আমাদের এই অনুষ্ঠানে একটি ডেসক্রিপশনে এই লিংকটা আমরা দিয়ে দেব, যাতে মানুষজন সেখান থেকেও, বা আপনারা এই যে এখানে এখন যে নাম্বার ডিসপ্লে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 9474565047, এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন আমরা সেই সমস্ত ফর্মগুলো আপনারা কোথা থেকে পেতে পারেন সেই লিংক কিন্তু আপনাদের দিয়ে দিতে পারি। হ্যাঁ দিদি বলুন। এবার হচ্ছে এইডস এন্ড অ্যাপ্লায়েন্সেস। Persons with disability are eligible for assistive devices under ADIP Government of India scheme, সেটা হচ্ছে 50 টাকা থেকে 6,000 টাকা অবধি এটার কভারেজ। এবং ভিজুয়ালি, মেন্টালি, স্পিচ এন্ড হিয়ারিং এন্ড মাল্টিপল ডিসেবল যারা, তারা এটা পাবেন। The upper limit would be 8,000 during their study. 8,000 টাকা হচ্ছে আপার লিমিট। আচ্ছা, এটা ওনারা পেতে পারেন বিভিন্ন কারণে, কারোর হয়তো হিয়ারিং এড লাগবে, কারোর হয়তো ভিজুয়ালি জন্য কোনো একটা কিছু ডিভাইসের প্রয়োজন আছে, সেটা তারা তার জন্য কিন্তু এডস এন্ড অ্যাপ্লায়েন্সেসে 8,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আচ্ছা, পেতে পারেন। আর পারসনস উইথ ডিসেবিলিটি তাদেরকে ডিফারেন্ট প্রস্থেটিক এইডস ফ্রি অফ কস্ট স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ে থাকে। যেমন ধরুন যার শ্রবণ প্রতিবন্ধকতা আছে তাকে
হিয়ারিং এইড দেওয়া হয়, এরকম আর কি। যেমন মানসিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে তাদের টিচিং লার্নিং এইডস বিভিন্ন জায়গায় দেওয়া হয়, এগুলো সমস্তই আপনারা বিনা পাবেন। পয়সায় পেতে পারেন, এবং সেক্ষেত্রে আবার ওই ফ্যামিলি ওয়েলফেয়ার যে দপ্তর আছে সেখানে যোগাযোগ করতে হবে। সেখানে যোগাযোগ করতে আচ্ছা, হবে। আবার বলছি যে এক্ষেত্রে কি কোনো ফ্যামিলি ইনকামের কোনো বার আছে, যে ফ্যামিলি ইনকাম যদি এই হয় ওই হয় পাবে না, এরম কি আছে? কিছু ক্ষেত্রে আছে, কিছু আচ্ছা ক্ষেত্রে আছে, হ্যাঁ আছে আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হ্যাঁ বলুন এরপর। এবার হচ্ছে ট্রাভেল ফেসিলিটিস। অর্থাৎ যাতায়াতের ক্ষেত্রে কি সুবিধা? প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টের স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে তারা ফ্রি অফ কস্টে চলাফেরা করতে পারবে। প্রাইভেট বাসের ক্ষেত্রে আছে, কিন্তু সেটা অনেক সময় আমরা পেয়ে থাকি না, এটা একটা অসুবিধার জায়গায় রয়েছে। আর রেলওয়ে কনসেশনও অ্যাভেলেবল ফর পারসনস উইথ ডিসেবিলিটি। সেই ক্ষেত্রে যাদের 100% অর ডিসেবিলিটিস রয়েছে, যে যারা এসকর্ট ছাড়া যেতে পারে না, তারা ফার্স্ট ক্লাসে 75% পাবেন, সেকেন্ড ক্লাসে 75% পাবেন, স্লিপার ক্লাসে 75%, এসি চেয়ার কার আর এসি থিয়েটারে 75%, এসি থিয়েটার আর এসি ফার্স্ট ক্লাসে 75% পাবেন। আর যাদের হিয়ারিং ইম্পেয়ার্ড আছে তারা ফার্স্ট ক্লাসে পাবেন হচ্ছে যে 50% সেকেন্ড ক্লাসে এবং 50% স্লিপার ক্লাসে। তারা এসি চেয়ার কার বা এসি থিয়েটার এগুলো কিন্তু পাবেন না। আর যাদের 100% ডিসেবিলিটিস আছে বা যারা একা চলাফেরা করতে পারেন না, তাদের যাদের এটা ডিসেবিলিটি সার্টিফিকেটেই লিখে দেওয়া হয় এসকর্ট অ্যালাউড বলে, হ্যাঁ, যারা এসকর্ট ছাড়া চলাফেরা করতে পারবেন না, সেই ক্ষেত্রে সেই এসকর্টও এই একই হারে কিন্তু কনসেশন রেটে চলাফেরা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার মানে যিনি যার মানে ওনার সাথে যিনি ওনাকে সহযোগী হিসেবে থাকছেন তিনি এই টিকিটের ক্ষেত্রে এই ফেসিলিটিগুলো পাবেন। একদম 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 একদম। আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন, এই যে বাসে ট্রাভেলের ক্ষেত্রে আপনি যেগুলো সরকারি বাসের ক্ষেত্রে লিখেছেন, সেখানে লিখেছেন তারা, একটু আগের স্লাইডে আপনি আসুন। হ্যাঁ, এখানে লিখছেন পারসনস উইথ ডিসেবিলিটিস আর অ্যালাউড ফ্রি ট্রাভেলিং। তাহলে এক্ষেত্রে যাদের 100% ডিসেবিলিটিস আছে তার এসকর্ট কি এই অ্যালাউন্স পাবেন? এসকর্ট টিকেট সেটা কিন্তু কোনো মানে এসকর্ট এই বাসের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। আচ্ছা, রেলের ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা রেলের ক্ষেত্রে। ঠিক আছে। আর ট্রাভেল ফেসিলিটিস বা এয়ারও আছে, যারা দৃষ্টিজনিত সমস্যায় রয়েছে, দৃষ্টি প্রতিবন্ধী, তারা 50% কনসেশনাল ফেয়ারে মানে সিঙ্গেল জার্নি, সিঙ্গেল ফেয়ার ডাবল জার্নি করতে পারবেন, মানে রাউন্ড ট্রিপে, হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারলাইন্সে। নো এসকর্টের জন্য কিন্তু কোনো কনসেশন নেই। আচ্ছা আচ্ছা, অর্থাৎ যারা 80% লোকোমোটর ডিসেবিলিটিস আছে তারাও কিন্তু এই 50% কনসেশন ফেয়ার পাবেন, কিন্তু নো কনসেশন অফ এসকর্ট ইজ अवेलेबल। এসকর্টের জন্য এসকর্টের করতে কোনো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা জেনে নিলাম বিভিন্ন জায়গায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সেগুলোও জেনে নিলাম। এরপর ট্যাক্সের ক্ষেত্রে, অর্থাৎ যে ট্যাক্স আমরা অর্থাৎ আমরা যে এই যে তোমরা জানো যে আমরা যখন নুন কিনি, তেল কিনি, যে কোনো জিনিস কিনি, আমরা গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সের টাকাতেই সমস্ত কিছু জিনিস চলে, স্কুল, কলেজ, হাসপাতাল, সেইখান থেকে। তো সেইটা সম্বন্ধে, সেই ট্যাক্সের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ পেতে পারেন সেটা উনি বলছেন, শোনো। সেটা হচ্ছে যে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হ্যাভিং পার্মানেন্ট ফিজিক্যাল ডিসেবিলিটি ইজ এন্টাইটেলড টু ক্লেম আ ডিডাকশন আপ টু রেস 50,000 আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ফর সিভিয়ার ডিসেবিলিটি সেটাতে 75,000 টাকা পাওয়া যাবে। কিন্তু এখন এটা একটু বেড়েছে, এই এখনো সেটা সামনের বছর থেকে ইফেক্টেড হবে, সেজন্য আমি আর এখন এটা বললাম না। আর the act provided a deducted sum among 50,000 for maintenance of মানে ডিপেন্ডেন্ট, যারা ডিপেন্ডেন্ট হ্যান্ডিক্যাপ যে ছেলে যার পিতামাতা, তারা তাদের মেডিকেল ট্রিটমেন্ট এবং প্রতিপালনের জন্য তারাও কিন্তু 75,000 টাকা করে 50,000 পাবেন হচ্ছে মানে ডিডাকশন, তারা কিন্তু পাবেন। আর সিভিআর এর ক্ষেত্রে 75,000 টাকা করে পাবেন, তাদের পিতামাতার ট্যাক্স এক্সাম্পশন হবে। হ্যাঁ
আর যারা এক্সামশন অন স্টেট ট্যাক্স প্রফেশনাল, পিডব্লিউডিস যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা হিয়ারিং ইম্পেয়ার্ড বা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আর এন্টাইটেলড টু এক্সামশন অন প্রফেশনাল ট্যাক্স যারা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, তাদের প্রফেশনাল ট্যাক্সে এক্সামশন আছে। আচ্ছা, তাহলে আমরা সমস্ত দিক থেকে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কি কি সুযোগ সুবিধা পেতে পারেন আমরা জানলাম। এটা হচ্ছে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট 1999। এটা হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা, সেরিব্রাল পলসি, অটিজম এবং বহু প্রতিবন্ধকতা মানে মাল্টিপল ডিসেবিলিটি যাদের, তাদের জন্য এই অ্যাক্টটি তৈরি হয়। এবং এই অ্যাক্টের বিভিন্ন বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া আছে, বিভিন্ন স্কিমস আছে, যেমন দিশা, বিকাশ, সামার্থ, ঘরন্দা, সহযোগী, প্রেরণা, সম্ভব, বাড়তে কদম, এগুলো দেওয়া আছে। ঘরন্দা দেওয়া হচ্ছে গ্রুপ হোমের জন্য। এই শুধুমাত্র এই 4 রকম প্রতিবন্ধকতা যুক্ত মানুষের জন্য কিন্তু এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে। এবং আরেকটি অত্যন্ত জরুরি যেটা, যে এই 4 রকম প্রতিবন্ধকতা যুক্ত মানুষের এমনি যে তথাকথিত মেডিকেল ইন্স্যুরেন্স সেটা পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা থাকে, তাদের জন্য একটা নিরাময়া হেলথ ইন্স্যুরেন্স স্কিম এই 4 রকম প্রতিবন্ধকতা যুক্ত মানুষের জন্য এই ন্যাশনাল ট্রাস্টের আন্ডারে করানো যায়। এই ন্যাশনাল ট্রাস্টের যারা রেজিস্টার্ড অর্গানাইজেশন, সেটা আপনারা ওই www.thenationaltrust.government.in দেখুন, আমি দিয়ে দিয়েছি, ওটাকে সার্চ করলে রেজিস্টার্ড অর্গানাইজেশন আপনার নিকটবর্তী, বা আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশনের থ্রুতে এই স্কিমটির আপনারা স্কিমটির লাভ উঠাতে পারেন। এবং এই স্কিমটি হচ্ছে যে বিপিএল যারা, তাদের এনরোলমেন্টের সময় 250 টাকা লাগে বছরে, এবং অত্যন্তই কম, বুঝতেই পারছেন, এবং রিনিউয়ালের সময় লাগে 50। আদার দেন বিপিএল তাদের জন্য এনরোলমেন্টের সময় লাগে 500 টাকা এবং রিনিউয়ালে লাগে 250 টাকা। আর যে সমস্ত মানসিক এই 4 ক্যাটাগরির ডিসেবল পারসন যাদের লিগ্যাল গার্ডিয়ান ন্যাচারাল পেরেন্ট নয়, মানে যাদের পিতামাতা নেই, তাদের ক্ষেত্রে তাদের কিন্তু এনরোলমেন্ট এবং রিনিউয়াল কোনো ক্ষেত্রেই কোনো টাকা পয়সা দিতে হয় না। আচ্ছা, এইটা একটা যারা এই 4 রকম প্রতিবন্ধকতা যুক্ত মানুষ আছেন, তারা এই সুযোগটি মানে নিতে পারেন, এবং এটি তাদের জন্য অত্যন্ত একটা উপযোগী স্কিম। আমি এখানে বলেছি এটা 1 লক্ষ টাকা অব্দি আর কি লিমিট। হ্যাঁ, এবং এটা একটা বড় দিক আছে যে নন সার্জিক্যালের জন্য কিন্তু টাকা পাওয়া যায়, কারেক্টিভ সার্জারির জন্য পাওয়া যায়, যেটা অনেক ক্ষেত্রেই অন্য জায়গায় পাওয়া যায় না। এবং যেটা হচ্ছে ওপিডি ট্রিটমেন্ট এবং টেস্টের জন্য এটাতে টাকা পাওয়া যায়। তারপরে আপনি জানেন যে এইরকম প্রতিবন্ধকতা যুক্ত মানুষের অনেক থেরাপির প্রয়োজন হয়, তার জন্য 10,000 টাকা করে পাওয়া যায়। অল্টারনেটিভ মেডিসিনের জন্য 4,500 টাকা পাওয়া যায়। এবং ট্রান্সপোর্ট কস্ট মানে আপনার হসপিটালে যাতায়াত বা ইত্যাদি ওপিডি বা জন্য যাওয়ার জন্য, সেটার জন্য 1,000 টাকা পাওয়া যায়, যেটা অন্য কোনো কি বলবো, অন্য কোনো মেডিকেল যে আমাদের বেনিফিটস গুলো, সেটা অন্য মেডিকেল স্কিম গুলোতে কিন্তু আমরা এটা পাই না, যেটা এখানে আমরা পেতে পারি। আচ্ছা, তার মানে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই বিষয়গুলো পাওয়া যেতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু এইটি নিরাময়টি মাত্র এই 4 রকম মানসিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষের জন্য, অটিজমের জন্য, সেরিব্রাল পলসি যুক্ত মানুষের জন্য, এবং বহুমুখী প্রতিবন্ধকতা যাদের আছে তাদের জন্যই শুধুমাত্র এই বেনিফিটটি অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটি যেটা হচ্ছে যে মানবিক পেনশন স্কিম, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। এটা হচ্ছে 2018-তে এই স্কিমটি লঞ্চ করা হয়েছে। যারা অন্য আর কোন স্কিমে পেনশন পান না, তারা প্রত্যেক মাসে 1,000 টাকা করে এই পেনশন পেতে পারবেন। এটার যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে বেনিফিশিয়ারিকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং ন্যূনতম 10 বছর ওয়েস্ট বেঙ্গলের থাকার রেসিডেন্ট হতে হবে। এবং যে কোনো ডিসেবিলিটি কিন্তু 50% এবং তার থেকে যে ডিসেবল শতাংশের
অধিক যে প্রতিবন্ধকতাযুক্ত মানুষ হুম। তারাই এই স্কিমটির উপযোগিতা লাভ করতে পারবেন। হুম। এবং এটা হচ্ছে যে ফ্যামিলি ইনকাম 1,00,000 টাকা পার অ্যানাম হতে হবে, হুম। তার বেশি হলে কিন্তু তারা এই স্কিমটি অ্যাভেল করতে পারবেন না। হুম। যার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে অন্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যারা পাচ্ছেন হুম। তারা কিন্তু এই স্কিমটি পাবেন না। আরে হচ্ছে যে existing disability strength and scheme 2010 will be terminated and will be brought under the মানবিক পেনশন। যে 2010 এর যে এক্সিস্টিং পেনশন স্কিম ছিল সেটা টার্মিনেটেড হয়ে গেছে এবং সবটাই মানবিক পেনশন স্কিমের আন্ডারে নিয়ে আসা হয়েছে। আচ্ছা। তো এটার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মও পাওয়া যায়, হুম। আপনারা তাতেও অ্যাপ্লাই করতে পারবেন, হুম। কোনো তার অসুবিধে নেই। আচ্ছা, ঠিক আছে। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলেই আপনারা কিন্তু মানবিক পেনশনের ফর্ম পাবেন। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি, আমরা অনেকগুলো বিষয় জানলাম। হ্যাঁ, এরপরে হ্যাঁ, এক্ষেত্রে এই ডকুমেন্টগুলো লাগবে। এই ডকুমেন্টগুলো অন্তত আপনারা প্রত্যেকেই রেডি সবসময় রাখবেন। সেটা হচ্ছে আধার কার্ড, হুম। বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট, ইউটিআইডি কার্ড, ইকোনমিক স্ট্যাটাস মানে বিপিএল বা এপিএল এর কার্ড, হুম। আর হচ্ছে গার্ডিয়ানশিপ। গার্ডিয়ানশিপ হচ্ছে যেটা আর কি ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টে এই অটিজম, সেরিব্রাল পলসি, মেন্টাল রিটার্ডেশন এবং মাল্টিপল ডিসেবিলিটি যাদের আছে 18 বছরের পরে আপনারা সবাই জানেন যে আমাদের প্রাপ্তবয়স্ক হয়ে যায়, কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতাযুক্ত মানুষের কিছু ক্ষেত্রে বা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু সহায়তা লাগে। তো তার জন্য তাদের যারা বায়োলজিক্যাল পেরেন্টও তাদেরও কিন্তু লিগ্যাল গার্ডিয়ানশিপ লোকাল লেভেল কমিটির কাছে অ্যাপ্লাই করে লিগ্যাল গার্ডিয়ানশিপ কিন্তু নিতে হবে। এখন এই লিগ্যাল ন্যাশনাল ট্রাস্টের থেকে লিগ্যাল গার্ডিয়ানশিপও কিন্তু অনলাইন অ্যাপ্লাই করা যায়। আপনারা অবশ্যই যাদের 18 বছর হয়ে গেছে তারা অ্যাপ্লাই করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগামী দিনে তোমরা আরও বিষয়গুলো জানবে, কিন্তু আমরা তোমাদের সাথেও শিখে নিলাম ওনার কাছে যে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, কিভাবে তাকে আবেদন করতে হবে এবং কিভাবে তিনি এটা সুযোগ সুবিধা পেতে পারেন। আবার বলছি, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আমাদের হাত বাড়াতে হবে সেই বন্ধুদের কাছে যাদের বিশেষ প্রয়োজন আছে। তোমাদের এই যে জগৎবাড়ি বইটির এই কথাটা মনে রেখো যে এই মানুষগুলোর পাশে তোমাকে দাঁড়াতে হবে। তোমাকে কারণ মনে রাখতে হবে যে সে কিন্তু কোনো পাপের ফলে তার এই অবস্থা হয়নি, ঘটনাক্রমে কোনো বিশেষ কারণে সেগুলোর কিছু মানুষ জানতে পেরেছে, কিছু মানুষ পারেননি জানতে। এই ঘটনার মধ্যে দিয়ে তার কারণ আমরা জানি যে একটা ভ্রূণ থেকে আমরা সবাই মায়ের পেটে বড় হয়েছি, সেই একটা কোষ সে দায়িত্ব নিয়েছে, আস্তে আস্তে বিভাজিত হতে 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 এক সময় সে কোনো কোষ দায়িত্ব নিয়েছে আমি হাত হব, কেউ দায়িত্ব নিয়েছে আমি কিডনি হব, কেউ দায়িত্ব নিয়েছে আমি ফুসফুস হব। এই রাসায়নিক বিক্রিয়ার কোনো বিচ্যুতিতে কখনো এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। কিছু মানুষ জানতে পেরেছে, কিছু জানতে পারেনি, অর্থাৎ বিজ্ঞানীরা জানতে চেষ্টা করছেন। ফলে এটা কোনো পাপ পুণ্যের কথা নয়, এটা কোনো দৈবিক কোনো অভিশাপ বা অন্য কিছু নয়, এটা পুরোটাই একটা বিবর্তনের ফলে এবং রাসায়নিক বিক্রিয়ার একটা পদ্ধতিমালা ত্রুটি বিচ্যুতির ফলে ঘটে। তো ফলে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে, আমাদের মানবিক হতে হবে, আমাদের যত রকমের সাহায্য সহযোগিতার কথা আমরা আমাদের মন থেকে যেমন দাঁড়াবো, তেমনি আমরা তাদের জানিয়ে দেব যে তাদের কি কি সুযোগ সুবিধা পাওনা আছে। অনেক ধন্যবাদ দিদি, আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় আমরা জানলাম। আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আমাদের স্কুলে, বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে, মাস্টারমশাই দিদিমণিদের মধ্যে ছড়িয়ে দিতে, যাতে তারা এই মানুষগুলোর কাছে এই বার্তাগুলো পৌঁছে দিতে পারেন। আমি শেষ করার আগে দুটি কথা বলবো। হ্যাঁ, বলুন। যে কমিশনার অফ ডিসেবিলিটিজ অফিসটা আমাদের গণেশচন্দ্র এভিনিউতে ছিল, যারা শুনছে তাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে এখন সেই অফিসটি সুভান্ন সল্টলেকের 7th ফ্লোরে শিফটেড হয়ে গেছে। তাই এখন কমিশনার অফ ডিসেবিলিটির অফিসে যোগাযোগ করতে হলে আপনারা সুভান্নর 7th ফ্লোরে গিয়ে ওখানে অফিসটি চলে গেছে, ওখানে আপনারা যোগাযোগ করবেন। এবং আপনাদের সবার কাছে আজকে যেটুকু আমার জানা ছিল সেটা পৌঁছতে পেরে আমার খুব ভালো লাগলো এবং অনেক ধন্যবাদ আপনাদের সবাই। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানলাম, অনেক ধন্যবাদ।
সকলকে আবার শ্রদ্ধা জানাই, ছোটদের ভালোবাসা জানাই, বড়দের শ্রদ্ধা জানাই। আমরা আবার বলি, আমরা সকলে যেন তাদের পাশে থাকতে পারি, কারণ আমরা দেব বোবাকে ধ্বনি, খোঁড়াকে দ্রুত ছন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আমরা শেষ করছি এখানেই। দেখা হবে আগামীকাল আরও অনেক জানা বোঝার আসর নিয়ে। খুব ভালো থাকবে সবাই, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তুমিও যদি চাও আমাদের ক্লাসে অংশ নিতে, অবশ্যই হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে এই নাম্বারে যোগাযোগ করবে। খুব ভালো থাকবে সবাই, দেখা হবে আগামীকাল। টাটা।